পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে ইংলিশ গ্রামারটা শিখতে পারবে। রাইট ফর্ম অফ ভার্ব, আমরা আগের দিন সম্ভবত 15 নম্বর রুলস পর্যন্ত করেছিলাম। রুলস 16, এর আগের দিন আমরা 15টা রুলস করেছি, তাই তো? রাইট ফর্ম অফ ভার্বস, পুরো গোটা গল্পের বই পড়ে যেটুকু অংশ জানা দরকার সেইটুকু অংশ পুরো গল্পটা পড়ে জানতে হয়। আর আমি সেইটুকু অংশই নিয়ে এসেছি যেটা আমি গল্পের আকারে তোমাদের বলতে চলেছি। তাহলে ক্লাসটা খুব মন দিয়ে করতে হবে। এক্সকিউজ, অ্যাভয়েড, ফরবিড, অ্যাডভাইস। এক্সকিউজ মানে জানি তো আমরা, অজুহাত, অ্যাভয়েড করা, ফরবিড অ্যাডভাইস উপদেশ দেওয়া, কনসিডার ফরগিভ ক্ষমা করে দেওয়া, স্টপ পার্ডন, পার্ডন মানেও ক্ষমা করা, সাজেস্ট, স্টার্ট, প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস, প্রেফার, ফিনিশ, এনজয়। এই বিভিন্ন যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই ওয়ার্ডগুলো কি ভার্বগুলোর পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি জিনিস দেখো, যখন এই ওয়ার্ডগুলো আমরা পাবো, যখন এই ওয়ার্ডগুলো আমরা পাবো তখন কি হবে, তারপর একটা ভার্ব পাবো। যেমন এখানে ব্র্যাকেটে আমি ডু দিয়ে দিয়েছি, ডুটা নিয়ে তুমি কিছু একটা করো, তখন সেটাকে কি করে দেবো, ডুইং করে দেবো। তার মানে এই সমস্ত ওয়ার্ডের পরে যে ভার্বটা আমরা পাবো সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার কেন এটা হচ্ছে, মাথায় কি মুখস্থ করে রাখা যায়? এবার আমরা জিনিসটাকে অনুভব করবো, ফিল করবো কেন এটা হচ্ছে। দেখি, এগুলোর মানে তো আমরা বুঝতে পেরেছি। যেমন এই লাইনটা তুমি দেখো, এভা এটা কোনো একটা নাম, কারোর একজনের নাম, ঠিক আছে? তোমরা রাম, শ্যাম, যদু, মধু, রাম লিখে দিলাম। রাম স্টার্টেড, শুরু করেছে। কি শুরু করেছে? হার ওয়ার্ক, এই যে তার কাজটা শুরু করেছে, তাহলে ডুইং হার ওয়ার্ক। তাহলে এই যে কাজ করা, কাজ করা, ডুইং, একটা সেন্স আমরা বুঝতে পারছি যে এই সমস্ত ভার্বের পর যখন এই ভার্বের আইএনজি বসাচ্ছি না, তখন মানে শুনতেও ভালো লাগছে, বলতেও ভালো লাগছে। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো মনে থাকবে, যে এই ধরনের জিনিসগুলো যখন আসবে, তাই আমরা খাতায় নোট করে নেবো। পুরো ক্লাসটা হয়ে যাবে, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন থেকে, তোমরা জিনিসটা কিন্তু খাতায় টুকে নেবে। সত্যি বলছি, আগামী দিনে তোমরাও অনেককে ইংলিশ শেখাতে পারবে, এগুলো জানা দরকার। বুঝে গেল? আচ্ছা, তারপর কি পাচ্ছি, মাই মাদার, ঠিক আছে? সাবজেক্ট পেয়ে গেলাম, অ্যাডভাইসড। অ্যাডভাইসড কিসের অ্যাডভাইস, উপদেশটা দিয়ে, কিসের উপদেশ? আচ্ছা, বিহেভ নামক একটা ভার্ব দিয়ে দেওয়া হলো, তারপর ওয়েল অল, তাহলে এটা কি করবো আমরা, বিহেভিং। হ্যাঁ, অ্যাডভাইসড এর পর কোনো ভার্ব আসলে ভার্বের আইনজি। আচ্ছা, 17 নম্বর রুলস দেখো, এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট যদি টুগেদার, মানে সাবজেক্টে যদি টুগেদার উইথ, আচ্ছা আমি পুরোটাকে পড়ি তারপর বোঝাচ্ছি। টুগেদার উইথ, অ্যালং উইথ, এটা কি অ্যাকম্প্যানিড বাই, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, রেদার দেন, লাইক, আনলাইক, বাট, এক্সেপ্ট, বিসাইডস, ইনক্লুডিং, এক্সক্লুডিং। এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে ভালো করে একবার দেখে নাও কি কি ওয়ার্ড রয়েছে। এই সমস্ত ওয়ার্ড দ্বারা যুক্ত যখন হবে, কি যুক্ত হবে, সাবজেক্ট। সাবজেক্টের পরে যখন এই ধরনের ওয়ার্ড থাকবে, তখন কি হবে, প্রথম সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার নির্ধারিত হয়। মানে ভার্বটাকে আমি কি বসাবো, কারণ এগুলো দিয়ে যখন যুক্ত থাকে তখন এর আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। তখন কি হবে, এখানে কি বলা আছে, প্রথম যে সাবজেক্টটা আমরা পাবো, প্রথম সাবজেক্টের পার্সন বা নাম্বার অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই হচ্ছে রুলস। আর অন্যদিকে কি বলা আছে দেখো, এইদার অর, এইদার অর মানে আমরা জানি তো দুজনের মধ্যে কোনো একজন, আর কি নেইদার নর মানে দুজনের মধ্যে কেউই না। এই সব দিয়ে যখন যুক্ত থাকবে, অর এবং নর, এই সব দিয়ে যখন যুক্ত থাকবে, তখন এই অর এবং নরের পরবর্তী যে সাবজেক্ট থাকবে, এইদার রাম অর শ্যাম, এই শ্যামের পরে মানে শ্যাম রয়েছে না, তো তখন অরের পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, একটা যে প্রথম যে ওয়ার্ডগুলো দেখালাম, এই ওয়ার্ডগুলো আসলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর পরের যেগুলো দেখলাম এগুলো হচ্ছে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমি দুটো রুলসে কিন্তু পরপর দুটো আনতে পারতাম, কিন্তু একটাতে কেন হয়েছে, তাহলে কম্প্যারিজন করলে আমরা ভালো, মানে আমাদের মাথায় থাকবে। হ্যাঁ, তাহলে এইগুলোর পরে মানে অরের পরে যে ওয়ার্ডটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, সেই অনুযায়ী ভার্ব হবে। দ্য থিফ, এটা কি সাবজেক্ট। আচ্ছা, রেদার দেন পেলাম, হিজ ফ্যামিলি, তাহলে এখানে দুটো সাবজেক্ট পেলাম।
ঠিক আছে, এবার একটা ভার্ব দরকার, বি ভার্ব বসাতে বলা হচ্ছে, টু ব্লেম। দেখো দা থিফ রেদার দ্যান হিজ ফ্যামিলি, এবার এই যে ভার্বটাকে বসালাম ইজ, এই ইজ ভার্বটা কার জন্য আসলো? হ্যাঁ, থিপ, এই যে প্রথম সাবজেক্টের জন্য ভার্ব আসবে, ঠিক আছে, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হতো তাহলে ভার্ব প্লুরাল হতো, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তারপর দেখো রাকিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, হলো, এখানে কি পাচ্ছি আমরা? অ্যালং উইথ, যেই মুহূর্তে আমরা অ্যালং উইথ এই ওয়ার্ডটা দেখতে পারলাম, তাই না, তখন আমরা কি করব, আমাদের প্রথম যে সাবজেক্ট আছে না, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। হ্যাঁ, তাহলে প্রথম সাবজেক্টে কি আছে? রাকিব, তাহলে রাকিবের সাথে আমরা কি বসাবো? হ্যাভ না হ্যাজ? এই যে হ্যাজ, এই যে হ্যাজ বিন, তাহলে রাকিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ বিন, একমাত্র এখানে হ্যাজ বসার কারণই হচ্ছে এই অ্যালং উইথ এর আগে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে হ্যাভ বসাতাম। অনেকে এই ভুলটাই করবে যে হিজ ফ্রেন্ডস, প্লুরাল, ফ্রেন্ডস অনেক কটা, তখন ফ্রেন্ডস দেখে হ্যাভ বসিয়ে দেবে, কেটে কেটে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? যদি কেউ কোথাও না বুঝতে পারো সে বলবে, কোনো অসুবিধা নেই, আমরা তো এখানে ডিসকাশন আলোচনা করব। হ্যাঁ, এখানে কাউকে কোনো টোকাটুকির দিকে মন দিতে হবে না। আচ্ছা, 18 নম্বর রুলসে কি বলছে? দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা? অ্যান্ড, এটা আমরা জানি স্যার, অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে কি হয় আমরা জানি, ছোটবেলা থেকে এটাই তো আমরা পড়ি। অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং তারা যদি একই অর্থ বা ভাব প্রকাশ করে, অর্থ বা ভাব একই, তবে সেক্ষেত্রে কি হয়? ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। আর অন্যদিকে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইচ, এভরি, নো এইসব ব্যবহৃত হয়, তবে সেক্ষেত্রে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। যখন আমরা ইচ দেখবো, এভরি দেখবো, এই সমস্ত যখনই আসে না, তখনই এর সাথে সিঙ্গুলার ভার্বই হয়। নর্মালি সেন্টেন্সটা পড়েই আমরা বুঝতে পারবো। আর যদি একই রকম অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়, কারণ এখানে অনেকেই এই ভুলটা করবে, অ্যান্ড রয়েছে না, তাহলে অ্যান্ড কখন আসে? দুজন বা তিনজনের ক্ষেত্রে, ব্যাস, তাহলে তো প্লুরাল, অনেকে প্লুরাল ভার্ব বসাবে, কিন্তু না, সেটা কেন আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। দেখো, আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার, তাহলে এখানে দেখো অ্যান্ড রয়েছে। হ্যাঁ, তো আমরা এটা তো আমাদের মুখস্থ, এটা আমরা টেক্সট বই করতে করতে মুখস্থ হয়ে গেছে না অনেকের। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো অ্যান্ড রয়েছে, কিন্তু কিন্তু এটাকে প্লুরাল ধরা হচ্ছে না কেন? একই ধরনের যেহেতু জিনিস, একই ধরনের, এটাই এখানে বলা হলো। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড মানে কি? রুটি, বাটার মানে বাটার, তাহলে এটা একটা খাদ্যের নাম বোঝাচ্ছে, একই রকমের খাদ্যের নাম, দুটো মিলিয়ে একটা খাওয়া হচ্ছে। হ্যাঁ, তো ভাত ডাল তরকারি প্লুরাল বলা যাবে না, ওটা নিয়েই তো একটা খাবার তৈরি হলো, ভাত ডাল অ্যান্ড তরকারি। তো সেখানে কিন্তু তাহলে অ্যান্ড বসলেই যে সে প্লুরাল হবে এমনটা না, কিন্তু যদি এক ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে একটা বি ভার্ব বসাবো, বি ভার্বটা কি বসাবো? ইজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ এটা একটা সব সময় সাধারণ একটা কথা, এটা সবারই নর্মালি, বা আমার ফেভারিট ফুড, নর্মাল একটা কথা, এটা কোনো কোনো টেন্স প্রকাশ পাচ্ছে না তো, ভবিষ্যৎ, অতীত, নর্মাল কথা, এটা চিরসত্যই বলতে পারি, আমার কাছে চিরসত্য, আমি সবসময় পছন্দ করি। কেউ কিছু বলছিলি? তখন সেটা অন্য কন্ডিশন চলে আসতো, তখন দুটো আলাদা আলাদা যদি হতো, আলাদা সেন্স বোঝালে, কিন্তু এখানে একই খাবার বোঝাচ্ছে, দা ওরকম করে এখানে হয় না। আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, তারপরে হিজ নেম অ্যান্ড অ্যাড্রেস, তার নাম এবং ঠিকানা। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স আসতে চলেছে আগামী দিনে, নর্মালি আসে না বলে আমরা এগুলো নিয়ে অত মাথা ঘামাই না, আগামী দিনে আসতে চলেছে। একই রকম না, তার নাম এবং অ্যাড্রেস একই টাইপের কিনা, ব্যাস অ্যান্ড দিয়ে যুক্ত হলো। তো অ্যান্ড দেখে আমরা কখনো প্লুরাল ভাববো না, এখানে এখানে সিঙ্গুলার ভাবতে হবে, তাহলে বি ভার্ব হিসেবে একটা কিছু বসাতে হবে, কি বসাবো? ইজ বসাবো। হ্যাঁ, যদি আমি এটা না বোঝাতাম হয়তো আমরা আর বসাতাম, তাই না? তাহলে দরকার আছে তো ক্লাসের, এগুলো জানা দরকার আছে। আমরা খাতায় কিন্তু এগুলো নোট করব, যদি কেউ পারে পিডিএফ বার করে নেবে, খুব ভালো কথা, না পারলে খাতায় নোট করবো, আজকে আমি যা বোঝাচ্ছি পরে সামনের সপ্তাহে ক্লাস শুরুর আগে এগুলোর কিন্তু কুইজ নেওয়া হবে, এগুলো থেকে কুইজ নেওয়া হবে কিন্তু, তাই মন দিয়ে এখন যদি শুনে নি না, বাড়িতে কাউকে মুখস্থ করতে বসতে হবে না, জাস্ট দেখলেই সব আমার কথাগুলো তখন মনে পড়বে। হ্যাঁ, কিছু ডায়লগ আছে না, বললে সেই হিরোর কথা মনে পড়ে, ওই রকম জাস্ট পড়লেই মনে হবে এইটা বলেছিল স্যার, বেশি পড়তেই হবে না, একবার পড়লে হবে, তাই এখন মন দিয়ে বুঝতে হবে। আর আমি যদি বলতাম খাতায় টোকো, তাহলে খাতায় টুকলে কি হতো, জিনিসটা হতো না ভালো করে। আচ্ছা, রুলস কি 19 নম্বরে কি বলা হচ্ছে? কোন সেন্টেন্সে যদি উইজ থাকে অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এইসব যদি থাকে, হ্যাঁ,
তাহলে উইস, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে তাহলে কি হয়, তারপর যদি ব্র্যাকেটের পর কোনো একটা বি ভার্ব থাকে বা কোনো একটা ভার্ব যদি বসাতে হয়, যদি বি ভার্ব নর্মালি বসাতে হয় তাহলে ওয়্যার বসাতে হয়। এটা আমি এর আগেও বলেছি, অনেকবার বলেছি, যারা উঁচু ক্লাসে পড়ে তারা অনেকেই জানে। আচ্ছা, অন্য ভার্ব যদি থাকে তাহলে পাস্ট ফর্ম বসবে। আমি তখন তার একটা পার্ট ছোট্ট করে বসেছিলাম যে আমি যদি পাখি হতাম তাহলে উড়ে যেতাম, যেটা সম্ভব নয় আমার পক্ষে, তখন আমি আমার সাথে যেটা ওয়াজ বসার কথা আমি ওয়্যার বসাবো। হ্যাঁ, ওটা একটা বেসিক ছোট্ট একটা পার্ট বলেছিলাম। এবার এটা হচ্ছে ডিটেলস। ডিটেলসে কি বুঝতে পারছি, যদি উইজ, আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে তার অর্থ বোঝাচ্ছি, এরকম অ্যাজ ইফ এর মানে বললে হবে না। সেন্টেন্সের মধ্যে দিয়ে তোরা আমাকে বলতে হবে না, অটোমেটিক বুঝে যাবি অ্যাজ ইফ মানে কি। কোন সেন্টেন্সে যদি উইজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে, এরপরে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে আমরা ওয়্যার বসাবো। আর অন্য যদি কোনো ভার্ব থাকে, সবসময় বি ভার্ব বসাতে নাই হতে পারে, সেন্টেন্সটা অন্যরকম, তখন আমরা পাস্ট ফর্ম বসাবো। পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। এটা হচ্ছে ডিটেলস বোঝানো হলো। যেমন আই উইস আই ড্যাশ এ কিং, এরকম দিতে পারে। পরীক্ষার সময় বি বলে এরকম ব্র্যাকেটেও দিতে পারে, বা বি ফি কিছুই দিল না, এটা শূন্যস্থান দিয়ে দিল, শূন্যস্থান দিয়ে দিল, তাই না? তখন আমরা কি করবো, আই উইস, আমরা দেখতে পাবো উইস রয়েছে না, উইস মানে কি আমার ইচ্ছে, কি ইচ্ছা, আমি যদি কিং হতাম, রাজা, হ্যাঁ, যেটা অসম্ভব একটা কথা, তো তখন আমরা কি করব, হ্যাঁ, ওয়্যার, ব্যাস। তাহলে এইখানেই আমরা অনেকে পরীক্ষার সময় এরকম দেয়, এরকম ভাবে সরকারি চাকরি পরীক্ষায় দেয়, কিভাবে দেয় আমি বলে দিচ্ছি। আমরা একেবারে এমন ভাবে পড়বো যাতে চাকরি পরীক্ষার কনসেপ্টও ক্লিয়ার হয়ে থাকে। আমাদের সরকারি চাকরি পরীক্ষার সময় এইরকম ভাবে দেবে। আই উইজ বলে একটা খণ্ড করে দিল, হ্যাঁ, এটা হচ্ছে এ নম্বর খণ্ড। তারপর এখানে একটা খণ্ড করে দিল, এখানে এখানে বি ফি কিছু দেবে না, এখানে দিয়ে দিল ওয়াজ, হ্যাঁ, এখানে এরকম দিয়ে দিল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর হয়ে গেল। এবার বলতে হবে কোন পার্টে সমস্যা আছে, কোন পার্টে সমস্যা আছে, এ না বি না সি। তখন তুমি বলবা বি তে সমস্যা আছে, হ্যাঁ। আবার অনেক সময় এখানে ওয়্যার দিয়ে দেবে, ওয়্যার, ওয়্যার দেবে, এবং লাস্টে আর একটা অপশন থাকবে কোথাও সমস্যা নেই। তখন আমি কোনটা ঠিক করব, তখন বেশিরভাগই কি করবে, আয়ের পাশে ওয়্যার দেখেই বুঝতে পারবে তার মানে এখানে ভুল আছে, তখন সবাই বলবে বি তে কি আছে, ভুল আছে। এইরকম ভাবে সরকারি চাকরি পরীক্ষা হয়, যার জন্য সরকারি চাকরি পরীক্ষা কোনো কমন হয় না। তাই স্কুল কলেজের রেজাল্টের সাথে, পড়াশোনার সাথে, টিচারের দু একটা কমন প্রশ্ন বলে দেওয়াতে ভালো নম্বর পাওয়ার সাথে কিচ্ছু যায় আসে না সরকারি চাকরি। তুই যদি সরকারি চাকরি পেতে যাস তাহলে তোর কনসেপ্ট বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষা অনেকটা কেমন, ক্রিকেট খেলার মতো, কালকে বলছিলাম না, হ্যাঁ, কিসের মতো, ক্রিকেট খেলা। আমরা ক্রিকেট খেলা মুখস্থ করে মাঠে নামতে পারবো? আমি ক্রিকেট খেলা মুখস্থ করে ফেলেছি, এবার তো 6 মারতেই পারবো, আমার তো মুখস্থ ক্রিকেট খেলা, কিভাবে খেলতে আমি জানি, বলটা আসবে এরকম করে মারতে হয়, হ্যাঁ, যদি এদিক দিয়ে 4 মারতে হয় তাহলে এরকম ভাবে মারতে হয়, আমার মুখস্থ, আমি খেলিনি কখনো, প্র্যাকটিস করিনি, আমার মুখস্থ। বল লাগবে কপালে। তো আমরা আমাদের পড়াশোনাটা ঠিক ক্রিকেট খেলার মতনই, আমরা এখানে মুখস্থ নয়, আমরা এখানে প্র্যাকটিস করব, যেগুলো স্যার বোঝাচ্ছে সেগুলোর উপর একটা দুটো সেন্টেন্স বাড়িতে দরকার হলে প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরটা কি দেখতে পাচ্ছি, হি টক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ, এবার সেন্টেন্সের মানে বোঝার চেষ্টা করি। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, তাহলে বলে অ্যাজ ইফ এর অর্থ কি দাঁড়ালো, মানে সে এরকম ভাবে বলছে জানো সে সব হ্যাঁ, তাহলে এখানে কি অর্থটা, তাহলে কি বলবো অ্যাজ ইফ এর মানে, আমি বলছি যে এরকম ভাবে বলছে যেন মনে হয়। এবার আমি বললাম, তুই বললি অ্যাজ ইফ মানে কি, তুই লিখে রাখলি যেন মনে হয়, মুখস্থ করে বসে থাকলি, এটা কি হলো, ক্রিকেট খেলা মুখস্থ করে ফেলেছি আমরা। তো এটা সেন্টেন্সের মধ্যে না আসলে কখনো এর কমপ্লিট সেন্স আমরা বুঝতে পারবো না। তাহলে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন মনে হয়, হি ড্যাশ এভরিথিং, সে জানে সমস্ত কিছু, সব কিছু সে জানে, তার কথাবার্তা থেকে মনে হয়। এগুলো কারা ফিল করে বলতো, যারা অর্ধশিক্ষিত তারাই ফিল করে, তারা সব জানে। যারা অর্ধশিক্ষিত হয় তারাই ফিল করে তারা সব জানে, যারা বলেন আমি সব জানি তার মানে সে অর্ধশিক্ষিত। আর যে কমপ্লিট শিক্ষিত, তার কাছে অনেক কিছু অজানা আছে, সে সবসময় নম্রতা দেখাবে এবং বলবে
না, হ্যাঁ সত্যি কেউ একটা কিছু বললে তার কথা খুব মন দিয়ে শুনবে, কারণ সে সব সময় শিখছে, তাকেই বলবো আমরা শিক্ষিত। যার মধ্যে স্টাইলিশ ব্যাপারটা থাকবে, বলার আগে সব বুঝে গেছে, সব জানে, সে অর্ধশিক্ষিত। আর অর্ধশিক্ষিত ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে ভয়ানক একটা ব্যাপার, তার সাথে চলা মুশকিল। তো আমরা হয় একদম অশিক্ষিত হব, আর না হলে শিক্ষিত হব। অশিক্ষিত আর হওয়ার জায়গা নেই, আর হতে পারবো? এখন সায়নকে মেরেও তুই অশিক্ষিত বানাতে পারবি না। সায়ন ইংলিশে লিখতে পারে তো, আর অশিক্ষিত বানাতে পারবি ওকে? ও শিক্ষিত স্তরে চলে এসছে, এবার ওকে মেরে তো আর অশিক্ষিত বানানো যাবে না, ওকে মেরে শিক্ষিত বানানো যাবে। তো আমরা শিক্ষিত হব, আমার মেসেজটা হচ্ছে আমরা শিক্ষিত হব। এবং আমরা শিক্ষিত কিনা সেটা কেন কিভাবে প্রকাশ পাবে? কেউ একটা কিছু বললে শুনবো মন দিয়ে, আবার যদি আমি কিছু বলি তখন তাকেও শুনতে হবে, এমন ভাবে আমি তাকে বলবো। কিছু দেখানোর এত সুযোগ আছে? হ্যাঁ, সহজ। তুই এই যে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ, মহারাজ রাস্তা দিয়ে যাচ্ছে, তুই জাস্ট একটা কিছু একটা কথা বলবি, মহারাজ দাঁড়িয়ে পড়বে। মহারাজ তার দুজনের সাথে কথা বলছে, তুই একটা কিছু বলতে গেলি, মহারাজ তার সাথে কথা বলা বন্ধ করে তোর দিকে তাকাবে, হ্যাঁ হ্যাঁ কি বললে কি বললে, যতক্ষণ না তোর কথা ভালো মতো বুঝছে সে কিন্তু তোর দিকে তাকিয়ে ফোকাস করে থাকবে। তারপর সে তার মতামত জানাবে, সেটা পরের কথা। কিন্তু সে কিন্তু বলতেই পারে, সেটা কোনো কথা নয়। আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে। তুই একটা অশিক্ষিত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে কিছু বলতেই পারবি না, তুই দুটো বলবি, ও তার 10 গুণ বলবে, 20টা বলে দেবে। কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু তার বক্তব্য রাখার আগে আগে শুনবে তোর কথাটা। তুই শিক্ষিত হোস বা অশিক্ষিত হোস, সে যদি অশিক্ষিত কোনো একটা কারোর কথাও শোনে, তাও সে শুনবে, মন দিয়ে শুনবে তার, কারণ ওই অশিক্ষিতর কাছ থেকেও অনেক কিছু আছে শেখার। বা সে কি বলছে তার ভাবটা শুনবে মন দিয়ে, তারপরে কিন্তু তার মন্তব্য রাখবে। কিন্তু আমরা কি করি, শোনার আগেই বলা শুরু করে দিই। তো এটাই অশিক্ষার পরিচয়। আমরা শিক্ষিত হব না, শিক্ষিত হতে আমাদের এই আত্মাটাকে শিক্ষিত করতে হবে। আমাদের এই শরীরের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। তাহলে শিক্ষিত আত্মা যখন পরের জন্মে নতুন একটা কোনো কিভাবে শরীর পাবে, তখন তার এই শিক্ষার এই জিনিসটা কিন্তু কোনো না কোনো ভাবে ওখানে একটা সুন্দরভাবে সেই জিনিসটা তৈরি হবে। সেটা কি তৈরি হবে সেটা আর কি নর্মালি আমি জানি না, আমি কখনো দেখিনি বা যাইনি। নর্মালি যেটা আমার বর্তমান ফিলিংস, যে আমাদের আত্মা যদি শিক্ষিত হয়, শিক্ষিত আত্মার যদি মৃত্যু হয়, সেই আত্মা আবার নতুন যখন শরীর পাবে, সেই শরীরটা কিন্তু কমপ্লিটলি ঠিকঠাক হবে। মানে সে যদি আবার একটা নতুন মানব জীবন পায়, সে কিন্তু অন্যরকম টাইপের একটা মানুষ তৈরি হবে। তো আমাদের কাজ হচ্ছে আমাদের আত্মাকে শিক্ষিত বানানো। তাহলে অ্যাজ ইফ আর উইজ যখনই থাকবে তখন আমরা কি করব, আমরা কি করব, আমরা উইজ থাকলে আমরা ওয়্যার বসাবো, হ্যাঁ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি অ্যাজ ইফ থাকলে কি করব, সেকেন্ড ফ্রম সেকেন্ড পাস্ট ওই যে স্যার ব্র্যাকেটে দিয়ে থাকে ওয়্যার বসে যদি বি ভার্ব থাকে, আমি বলি যদি বি ভার্ব থাকে, এটার পরেও বি ভার্ব রয়েছে লেখা, এটার পরেও বি ভার্ব রয়েছে, তখন আমি ওয়্যার বসাবো। যদি বি ভার্ব না থাকে, এখানে যেমন বি ভার্ব নেই, তো এটা কি বি ভার্ব নেই, তো তখন আমরা সেটার ভার্বের সেকেন্ড ফর্ম করব, পাস্ট ফর্ম। এই যে নিউ করা হয়েছে দেখো, এই যে নিউ। আচ্ছা রুলস 20 দেখো কি বলছে, ভালো করে দেখো। ইচ অফ, ওয়ান অফ, নেইদার অফ, দ্য ইউজ অফ, কোয়ালিটি অফ, এই সমস্ত যখন শব্দগুলো আমরা দেখতে পাবো, তখন কি করব, প্লুরাল নাউন ব্যবহৃত হবে, কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। দুটো জিনিস এখানে আমরা শিখলাম, ইচ অফ, ওয়ান অফ, এই সব থাকবে, তখন এই শব্দগুলোর পরে একটা নাউন তো বসবে অবশ্যই। সেই নাউনটা কিন্তু সবসময় কি হবে, প্লুরাল নাউন হবে। প্লুরাল নাউন কি করে হয়, এস বা ইএস যুক্ত হয় নাউনের শেষে, তাই না? আর ভার্বটা হয় সিঙ্গুলার। আমি কিন্তু তখন শুধু ইচ থেকে ডাইরেক্ট এইখানে চলে এসেছিলাম, এই মাঝখানের স্তরটাকে কিন্তু কি করেছিলাম, বলিনি, এবার বললাম। তার মানে আমাদের ডিটেলস এটা সম্বন্ধে জানা হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা এটাতে পিএইচডি করে ফেলেছি। দেখো, ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এই যে দেখেছো ফ্রেন্ডস, এটা একটা নাউন তো, হ্যাঁ এই নাউনটা কি প্লুরাল তো, এস আছে না? তাহলে যখনই আমরা ওয়ান দেখবো, যে কোনো সেন্টেন্স তুই দেখবি, কোনো বইয়ে হয়ে যদি ওয়ান দেখতে পাস, ওয়ান অফ, তুই নাউনের দিকে তাকাবি, নাউন 100% প্লুরাল থাকবেই। কারণ তোকে সবসময় ভার্ব নাই দিতে পারে, তোকে এখানে একটা দিয়ে দিল ফ্রেন্ড, ফ্রেন্ড দিল, আর একটাতে ফ্রেন্ডস দিল, দুটোর মধ্যে একটাকে চয়েস করতে হবে, তখন তোকে এটা শিখতে হবে না? হ্যাঁ, ভার্ব দেখা হলো, ভার্ব ঠিকঠাক দিয়েছে, সব রকম ভাবে আমাদের শিখতে হবে, আমাদের সঠিক ভার্বও জানতে হবে, সঠিক নাউনও জানতে হবে। তাহলে ওয়ান থাকলে আমরা এখানে হ্যাভ বসাবো, কি বসাবো, হ্যাজ, কেন, সিঙ্গুলার ভার্ব। আর নাউন তো প্লুরাল হবেই, নাউন এই যে প্লুরাল, তো ফ্রেন্ডস তো দেওয়াই রয়েছে। কে বোঝেনি, বাড়ি যাবি, যেতে পারিস, আর একবার যদি তোর সাথে কথা বলতে হয় ভালো হবে না।
হয়েছে, বুঝেছিস সবাই? আর পরেরটা দেখ, নেইদার অফ দেম, নেইদার অফ দেম। ঠিক আছে, এখানে কি আছে? বি, গিলটি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? বি ভার্ব দেখেছি, এখানে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব সবাইকে আর বোঝাতে হবে না তো, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আর বোঝাতে চাইছি না আমি। তাহলে নেইদার অফ দেম এখানে আমি ইজ বসালাম। কেন বসালাম? আমাদের রুলসই তো বলছে নেইদার অফ এসব থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব, তাই ইজ বসালাম। ঠিক আছে, আর এই যে নাউন কি হবে? প্লুরাল হবে। এই যে দেম আছে, দেম তো প্লুরাল, প্লুরাল না? ব্যাস হয়ে গেল। নাউন প্রোনাউন যাই হবে এইরকম ভাবে হবে। আচ্ছা, রুলস 21 দেখো কি বলছে। ইংরেজিতে কিছু ওয়ার্ড বা নাউন আছে যেগুলো দেখতে কেমন? সিঙ্গুলার মনে হয়, কিন্তু এগুলো আসলে কি? প্লুরাল, এবং সেক্ষেত্রে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এবার সেই নাউনগুলো আমরা জানবো। আমি যা শেখাচ্ছি না, এগুলো এগুলো সরকারি চাকরির পরীক্ষায় সব শেখানো হয়, এবং সেই জিনিসগুলো আমাদের স্কুলেও তো দরকার আছে। আমরা সেন্টেন্স তৈরি করব না? তো ইংরেজিতে কিছু ওয়ার্ড বা নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার, দেখতে সিঙ্গুলার, কিন্তু এগুলো অরিজিনালি প্লুরাল, এবং সেক্ষেত্রে ভার্ব কি হবে? প্লুরাল। এবার সেগুলো দেখি। দেখো, অ্যারিস্টোক্রেসি, কে বলতে পারে ওয়ার্ডটার বাংলা মানে? দেখি, অ্যারিস্টোক্রেসি। আর কি? ক্যাটেল, ক্যাটেল মানে জানি, ক্যাটেল মানেও জানি না, ঠিক আছে। নবিলিটি, পোল্ট্রি, পিপল, পিজেন্ট্রি, ফোক, জেন্ট্রি, এই সমস্ত যখন ওয়ার্ড আসবে তখন কি হবে? এগুলো প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য হবে। হ্যাঁ, পোল্ট্রি, পোল্ট্রি ফার্ম আছে না, পোল্ট্রি ওয়ার্ডটাই হচ্ছে প্লুরাল। পুরো জাতিটাকে বোঝাচ্ছে। অনেক কিছুতেই তো জাতি বোঝায়, তাতে তো প্লুরাল হয় না, কিন্তু এক্ষেত্রে প্লুরাল। এটা কিছু, এগুলো সব যারা ইংলিশ তৈরি করেছে তারা এভাবে তৈরি করে দিয়ে গেছে, কিছু করার নেই। পুলিশ আর পুলিশ। তারপর অ্যারিস্টোক্রেসি মানে একটা, অ্যারিস্টোক্রেসি একটা আর কি, মানে হাই ফাই একটা কিছু একটা জিনিসকে বোঝায়। ক্যাটেল, ক্যাটেল মানে জানি না, পেটে আসুক মুখে আসতে হবে না, আমি বলবো না, বলবো না আমি। নবিলিটি, এই সমস্ত যখন থাকবে এগুলোর পর কি হবে? প্লুরাল সাবজেক্ট ব্যবহৃত হয়। দেখো, স্যার পুলিশের পরে হবে না পুলিশ? গবাদি পশুর দলকে ক্যাটেল বলা হয়, কি বলছিস? পুলিশের হবে। দেখো, ক্যাটেল দেখতে পেয়ে, এদিকে সবাই কথা নয়। তাহলে বি ভার্ব, ক্যাটেলের পর কি বসাবো? আর বসাবো। বি ভার্ব দিয়ে দিয়েছে, তার মানে আর। কেন? প্লুরাল হবে। ক্যাটেল দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, এখানে কোথাও প্লুরাল মানে স্টাইলে দেখতেই না, কারণ এর পেছনে কোনো এস আছে? ক্যাটেলস আছে, তাহলে দেখে তো কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা প্লুরাল। তাহলে আমরা কি করে মনে রাখবো? এগুলো দেখতে হবে, দেখে সেন্টেন্স দেখতে হবে। তারপর যেমন পিপল, পিপল, হ্যাঁ, এটা নর্মালি যদি আমরা বুঝি, পিপল কথাটা তো অনেক লোককেই বোঝায়, তাহলে প্লুরাল, এটা নর্মালি মনে রাখ। কিন্তু এখন পিপলস এস নেই মানে আমি ভাবছি সিঙ্গুলার, তাহলে এটা একটা কি? প্লুরাল একটা নাউন। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে আর বসিয়ে দিলাম। এটাতে কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি এগোবো সামনে, ঠিক আছে? আচ্ছা, কি বলা আছে দেখো, কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যারা দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। এইরকম জিনিস ঢুকে রয়েছে ইংলিশের মধ্যে আমাদের ভুল করানোর জন্য। হ্যাঁ, তো সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয় এবং তাদের ভার্ব সিঙ্গুলার হয়। দেখতে প্লুরাল, ভয়ানক, কিন্তু অরিজিনালি সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে সিঙ্গুলার হলে তার শেষে আমরা সিঙ্গুলার ভার্বই তো বসাবো। তাহলে ওয়ার্ডগুলো একবার দেখে নি। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, লাস্টে স্যার এস আছে, প্লুরাল না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। ফিজিক্স, ওয়ার্ডটার মধ্যেই তো এস আছে, কি করা যাবে? হ্যাঁ, কারোর নাম যদি হয় বস, হ্যাঁ, লাস্টে এস আছে, সে কি প্লুরাল? তার নাম বস, সিঙ্গুলার। আর কি আছে? পলিটিক্স, পলিটিক্স, নিউজ। তো আমরা অর্ধশিক্ষিত যদি হতাম তাহলে আর এগুলো তো পড়তাম না। আমরা অর্ধশিক্ষিত হলে কি করতাম? আমরা কি করতাম? এগুলো এগুলো আমরা দেখতাম না তো তখন। তখন আমি সবাইকে শেখাতাম লাস্ট এস থাকলে কি হয়? প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল, কারণ আমি অর্ধশিক্ষিত। তাহলে সে বেশি ভয়ঙ্কর, কারণ তার পড়াটাকে মন দিয়ে শিখছে। মানে যে পড়ে না, দেখা গেলো সেই সময় সে মন দিল, ব্যাস ওটা মুখস্থ করে বসে থাকলো, কি হবে বলতো? ভয়ানক। তো আমরা কমপ্লিট শিক্ষিত হব। তাহলে দ্য নিউজ অফ সিএনএন, সিএনএন একটা চ্যানেলের আছে না, বা এবিপি আনন্দ। আচ্ছা, দ্য নিউজ অফ সিএনএন মানে সিএনএন এর যে নিউজ, এই যে নিউজ, এটা সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে যদি বি বলে, বি ভার্ব, কোন বি ভার্ব বসাবো? সিঙ্গুলার ইজ। ঠিক আছে, তারপর দেখো তারপরটা কি? ফিজিক্স, বি ভার্ব, কি বসাবো? ইজ বসাবো।
আচ্ছা রুল সেইস কি বলা হচ্ছে দেখো, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই তিনটে জিনিসকে ফলো করতে হবে। নাও মানে এখন, অ্যাট প্রেজেন্ট মানেও তো এখন, অ্যাট দিস মোমেন্ট মানেও তো এখন। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বসে তার মানে সৌন্দর্য, মানে এটা গোল রিং কানে ঢোকালো, ওটাও তো কানের, লম্বা কানের, তাই না? বিভিন্ন ধরনের তো কানের আছে, কানের তো একরকমই হতে পারতো, তাহলে কেন এখন অনেকেই বলে না নাও দিয়েই তো, যে বাকিগুলো কেন আসলো? হ্যাঁ, একটা নর্মাল কানেরই তো বাকিগুলো কেন আসলো? সৌন্দর্য, সেন্টেন্সের মধ্যে একটা সুন্দর একটা ব্যাপার আনার জন্য আনা হয় এগুলো। এই তিনটে কি হয়, এই তিনটে কি সময় জ্ঞাপক ওয়ার্ড গুলো, এগুলো সময়কেই তো বোঝায়। তো এর ক্ষেত্রে কি হয়, ভার্ব সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ভার্ব কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানেই আমাদের ঠোঁটের মধ্যে কি চলে আসবে, হ্যাঁ ওইখানে কেউ আছে নেই, অ্যামিজার ভার্বের আইএনজি। ব্যাস, এবার সেন্টেন্সে কি, নাও সি গোয়িং, এই যে গোয়িং ভার্বের আইএনজি আছে, এবার একটা এখানে ভার্ব দরকার, বি ভার্ব, কি বসাবো, ইজ। নাও সি ইজ গোয়িং টু মেক এ কেক, অ্যাট প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে এটাকে ওয়ার্কে কি করে দেবো, ওয়ার্কিং করে দেবো, ওয়ার্ক হয়ে যাবে ওয়ার্কিং। আর একটা এম, কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে, তাই তো? এম ইজ আর ভার্বের আইএনজি, তো ভার্ব দিয়ে দিল, তার সাথে আইএনজি করলাম, তার আগে একটা এম ইজ এর মধ্যে একটা বসাবো, সেটা সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন হিসেবে। সিম্পল সেন্টেন্সে যুক্ত, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্বে ব্যবহৃত হলে, ভার্ব ব্যবহৃত হলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মানে সিম্পল সেন্টেন্স যেগুলো হয়, সিম্পল সেন্টেন্স পড়িনি আমরা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল যে সমস্ত সেন্টেন্স হয় যেখানে কোনো জটিলতা নেই, সেই সেন্টেন্সে যদি দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, বা নর্মালি দুটো ভার্ব যদি থাকে, তখন কি হয়, ভার্বের দুটি ভার্বে ব্যবহৃত হলে যে সেকেন্ড যে ভার্বটা আসে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এত কিছু ডিটেলস আমরা জানি না, নর্মালি আমরা জানি সাবজেক্ট ভার্ব বসিয়ে দেবো টেন্স অনুযায়ী, এটা যে ডিটেলস। দেখো, শুভ স হিম, হ্যাঁ একটা ভার্ব পেয়ে গেলাম স, তাহলে দেখেছিল তাকে, পরে আবার একটা ভার্ব আসছে, তাই না, ডু। তো এখানে তো নর্মালি আমরা বুঝতে পারি, স্যার রুলসটা না জানলে, না দেখালেও আমি বলে দিতাম। প্রেজেন্ট পার্টিসিপেল, পার্টিসিপেল আমি কারা শিখেছিস কারা শুনেছিলি জানি না, তো গ্রামার হচ্ছে, আমরা সেগুলো সুন্দরভাবে শিখবো। তাহলে শুভ স হিম, তারপরে যে ভার্বটা আসলো, এটা হচ্ছে 1 নম্বর ভার্ব, এটা হচ্ছে 2 নম্বর ভার্ব, তাহলে একে কি করে দেবো আমরা, ডুইং করে দেবো। ক্লিয়ার? প্রথমে যা আছে, প্রথমে কিন্তু তাই রয়েছে, এখানে যা ছিল তাই আছে, শুধুমাত্র দ্বিতীয় ভার্বটা। শুনেও কত ভালো লাগছে না সেন্টেন্সটা, যে শুভ স হিম ডুইং দা ওয়ার্ক, মানে ও কাজ করছিল তখন, মানে তাকে দেখেছিল, সে কেমন অবস্থায় ছিল, কাজ করছিল তখন, তাহলে তার কাজটা রানিং ছিল, তাই মানে কন্টিনিউয়াস এর মতো আইএনজি যুক্ত করা হলো। এগুলো হচ্ছে পার্টিসিপেল বলে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপেল বলে, আমরা শেখাবো, পার্টিসিপেলের জায়গায় যাব, তখন আমরা এগুলো শিখে নেবো ভালো মতো। না, এর আগে আসবে না হেল্পিং ভার্ব, এইখানেই তো পার্টিসিপেল, বলে না ছুটন্ত মেয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তারপর চলে আসলো। হ্যাঁ, মানে ছুটন্ত বাস, কি বলি তখন আমরা সেটাকে, রানিং বাস। আমি উঠেছিলাম বাসে, ছুটন্ত বাসে, হ্যাঁ বিশেষণ, অ্যাডজেক্টিভের মতো, তো ভার্বের আইএনজি। আচ্ছা তারপরে সবাই বুঝতে পারছিস তো? হ্যাঁ। আচ্ছা, হি স দা বুলডোজার, তাহলে এই যে স, এটা হচ্ছে 1 নম্বর ভার্ব, আর একটা ভার্ব কি, ডেস্ট্রয়, মানে ধ্বংস হয়ে যাওয়া, এটা হচ্ছে 2 নম্বর ভার্ব। আমাদের কাজ কি, 2 নম্বর ভার্বের সাথে কি করা, আইএনজি যুক্ত করে দেওয়া। তাহলে হি স দা বুলডোজার ডেস্ট্রয়িং, হ্যাঁ, তাহলে দ্বিতীয় ভার্বের আইএনজি। এইটা কিন্তু মুখস্থ করেন, এটা খুব কাজে লাগবে তোদের, দেখবি আমি সত্যি কথা বলছি, যখন রাইটিং লিখবি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। ওই তো যেটা, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। ওই যে উইস রয়েছে, তাহলে আমরা বি ভার্ব হিসেবে ওয়ার বসিয়ে দেবো, ঠিক আছে। অ্যাজ ইফ রয়েছে, আমরা বি ভার্ব হিসেবে ওয়ার, এটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাড বেটার, আর কি বলা হচ্ছে, লেট। তাহলে হ্যাড বেটার মানে কি, ভালো অর্থে যদি হ্যাড বেটারটাকে ব্যবহার করা হয়, ভালো অর্থে পজিটিভ সেন্সে। আর কি, লেট দিয়ে যদি কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, লেট দিয়ে থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় না, হ্যাঁ, লেটস গো, চলো যাই, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো। তাহলে এরপরে কি হয়, সাধারণত কি হয়, বেয়ার ইনফিনিটিভ। স্যার প্রথম শুনছি এটা, অনেকে শুনেছে, কেউ শুনেছে বেয়ার ইনফিনিটিভ? এইগুলোই তো আমরা শুনতে চলেছি। যাই হোক, সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখি বেয়ার ইনফিনিটিভটা কি। দেখো, লেট হিম, কথা না সবাই বোর্ডের দিকে, লেট হিম ইট হোয়াট এভার হি ড্যাশ,
লেট থাকলে আমরা কি শিখলাম? লেট থাকলে কি হয়? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা কি? দেখো লাইকটা কি হয়ে গেল? লাইকস। এখানে তো কোনো কিছু চেঞ্জেস এর প্রয়োজন নেই, কারণ এইখানটা ব্র্যাকেট করে জিনিসটা বলে দেওয়া হয়েছে। তাহলে লাইকস, এই যে লাইক ভার্বটা কোনো রকম চেঞ্জ হলো না। লাইকিং, লাইকড, মানে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কিচ্ছু হলো না, জাস্ট এখানে লাইক ছিল, এটা কি করলাম? লাইকস, কারণ এখানে লাইকটা ভুল রয়েছে, হি এর সাথে তো লাইক হয় না। হ্যাঁ, এটাকে এটাকে বিয়ার ইনফিনিটিভ বলে, মানে ভার্বের সেই অ্যাজ ইট ইজ ফর্মই বসবে, মানে ভার্বের বেস ফর্মটা, ওটাকে বিয়ার ইনফিনিটিভ বলে। আচ্ছা দেখো, ইউ হ্যাভ বেটার, এই যে বেটার আছে না, ইউ হ্যাভ বেটার সাইলেন্ট অ্যাবাউট হিম। তাহলে এখানে আমরা কি করব? ইউ হ্যাড বেটার কিপ সাইলেন্ট। হ্যাঁ, এখানে দেখো কিপের কোনো কিছু চেঞ্জ হলো? হলো না। কিপ ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকেই বিয়ার ইনফিনিটিভ বলা হচ্ছে। তো যেটা থাকবে সেটাই। কেন, কখন এটা হচ্ছে? হ্যাড বেটার যদি থাকে, হ্যাড বেটার যদি থাকে বা লেট যদি থাকে, তাহলে ভার্বের অ্যাজ ইট ইজ ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে। এখানে অনেকে কেন ভুল করবে আমি সেটা বলি, কারণ অনেকে ভাববে হ্যাড রয়েছে, হ্যাডের পরে তো ভার্বের থার্ড ফর্ম বসে, তাই অনেকে এই হ্যাড বেটারের পরে কেপ্ট করে দেবে। যারা ইংলিশ একটু ভালো জানে তারা এটা করবে, যারা জানে না তারা কিছুই করতে পারবে না, তারা হয়তো এটাই করে আসবে। যারা কিছুই জানে না তারা হয়তো এটাই করে আসবে, রাইট হয়ে যাবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে না পারাও ভালো। কিটক্যাট না কি যেন এটা, 5 স্টার, মাঝে মধ্যে কিছু না করে দেখো, হ্যাঁ দেখো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি লাইফে অনেক কিছু করেছি, কিছু না করেই থেকেছি, দেখি অটোমেটিক দেখেছি ঠিক হয়ে গেছে। অনেক কিছু এরকম আমি করেছি, মাঝে মধ্যে কিছু না করে থাকো, চুপ করে থাকো, দেখো অটোমেটিক ঠিক হয়ে যাবে। Their promise, decide, ডিসাইডেড, decided, offer, wish, accept, went, ওয়ান্ট, now ওয়ান্ট, রিফিউজ, এই ভার্বগুলোর পরে সাধারণত টু প্লাস ইনফিনিটিভ হয়, মানে টু প্লাস ভি ওয়ান যেটাকে বলে, টু প্লাস ভি ওয়ান হয়। কখন হয়? তাহলে যদি ডিজায়ার থাকে, কোনো ইচ্ছা, যদি প্রমিস থাকে, প্রমিস করেছি আমি, প্রমিস করেছি আমি, ডিসাইডেড, অফার, উইশ, একসেপ্ট, ওয়ান্ট, রিফিউজ। তো সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি কেন এগুলোর পর এটা হচ্ছে, এটা না হলে ভালো লাগবে না শুনতে। দেখো এটা কি? সাদাম, আমি রাম লিখে দিলাম, রাম, আমাদের রাম। আচ্ছা, রাম প্রমিসড, সব থেকে ছোটবেলা থেকে সহজ কেউ যদি কোনো কিছু দিয়ে এক্সাম্পল দেয় সেটা হচ্ছে রাম, রাম রাম, রাম নাম হয়ে যায়। আচ্ছা, রাম প্রমিসড করেছে, কি প্রমিসড করেছে? হ্যাঁ, রাম প্রমিসড করেছে, এটা ভার্ব তো, হ্যাঁ, তাহলে এরপরে আবার একটা ভার্ব আসছে না, তাহলে সেই ভার্বকে কি করব? টু প্লাস ভি ওয়ান করবো। তাহলে সেন্টেন্সটা পড়েও দেখো কত শান্তি লাগছে, শান্তি লাগবে যে সাদ্দাম, এই রাম, সরি রাম, রাম প্রমিসড টু হেল্প মি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমি স্পোকেন ইংলিশে করতে পারি না, আমি দুটো আলাদা আলাদা সেন্টেন্স বসে দেখতেই পারি। আই প্রমিসড টু হেল্প ইউ, হ্যাঁ, কৌশিক প্রমিসড টু হেল্প অর্ণব। সেন্টেন্স এভাবে তৈরি হয়, মাসে একদিন স্পোকেন ইংলিশ হবে, এরকম ভাবে একটা পদ্ধতি দেখিয়ে দেবো, ওই পদ্ধতিতে 2-3 জন 4 জন 5 জন 7 জন যারা উৎসাহী তারা বলবে। একটা মাসে 4টে গ্রামার ক্লাসের মধ্যে প্রথম 3টে গ্রামার ক্লাস, লাস্টেরটা হচ্ছে স্পোকেন ইংলিশ। তারও আমি এরকম রুলস আনবো, রুলস অনুযায়ী আমরা একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি পরেরটা দেখতে পাচ্ছি, হি রিফিউজড, তাই তো, টু টেক দ্য ইললিগাল মানি। তাহলে রিফিউজড করেছি, রিফিউজড করে, দেখো রিফিউজড করেছি, আমি রিফিউজ তো করলাম, রিফিউজ তো কিছু করতে করেছি, মানে কিছু একটা করবো আমি, যার জন্য রিফিউজ করছি, তাহলে আমি রিফিউজ করছি, ওটা নেব না। টু টেক দ্য ইললিগাল মানি, ইললিগাল মানি নিতে, ইললিগাল মানে নিতে, নিতে, এই নেওয়ার জন্য টু টেক। তাহলে কালেকটিভ নাউনে যারা রয়েছে তারা যদি একমত হয়, এটাও আমি এর আগেও বলেছি অনেকবার, কোনো একটা জিনিসে একমত, কমিটি সিদ্ধান্ত নিল, যেমন এই সেদিনকে আমরা শিক্ষক দিবসের কমিটি আমাদের সিদ্ধান্ত নিল ও হবে কি সম্পাদক, তাহলে কমিটি এখানে একমত, তাহলে সেখানে কি হবে? সিঙ্গুলার হয়ে গেল কমিটিটা, তখন তার শেষে সিঙ্গুলার ভার্ব, কিন্তু কমিটির মধ্যে ভেদাভেদ রয়েছে, ও এটা বলছে তো ও এটা বলছে, তখন কমিটি হয়ে গেল প্লুরাল। একটা সেন্টেন্সে বুঝবো কি করে কমিটির ভেদাভেদ? দ্য কমিটি ইন ফেভার হিম, তাহলে কমিটি তার ফেভারে রয়েছে, হ্যাঁ, তাহলে এটা তো মানে কমিটি একসাথে, মানে একসাথে রয়েছে তো, কমিটির মধ্যে কোনো রকম বিচ্ছিন্নতা নেই তো, তাহলে এখানে আমি কি বসাবো? ইজ। আর দ্য কমিটি ডিভাইডেড ইন দেয়ার
ওপিনিয়ন্স, তাদের ওপিনিয়নে তারা বিভক্ত, তাদের এক একজনের এক এক রকম ওপিনিয়ন, তখন কি হয়ে যাবে? হ্যাঁ, একই বি ভার্ব বসালো, একই কমিটিকে আমরা দেখতে পেলাম স্যার। হ্যাঁ, আমার বন্ধু বসালো এখানে ইজ, আমি বসালাম কি সব, আমিও তো ইজ বসালাম, তাই না? বন্ধুকে আগের দিন দেখছিলাম লিখছিল ইজ বসালো, আজকে বন্ধুটা নেই কিন্তু আমার মনে পড়ে গেছে বন্ধু ইজ বসেছিল, আমি ইজ বসে দিলাম। হ্যাঁ, কিন্তু আমি অর্ধ শিক্ষিত, তাহলে আমাকে পুরো শিক্ষিত হতে হবে। তাহলে এখানে একই সাবজেক্ট কিন্তু সেম, শুধুমাত্র কি ঘটলো, এই যে ডিভাইডেড আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ফেভার, একটা হচ্ছে ফেভার, এই দুটো ওয়ার্ড জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে দিল, তাই না? বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, রুলস 29 দেখো, এই কথা নয়, কথা নয়, ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম, এইসব যখন আসবে তখন কি হবে? সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। হ্যাঁ, এখানেও ব্যবহৃত বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে, ব্যবহৃত। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম প্রভৃতি ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, সেন্টেন্স দেখি, এগুলোর পর সিঙ্গুলার ভার্ব কি করে? কথা বলবি না কেউ, এগুলো যেগুলোই আনছে এগুলো কোনো বাচ্চাদের জিনিস নয়, এগুলো আমরা ভুল করি। এবং এটা এই যে গ্রামার ক্লাসের মধ্যে দিয়ে তোদের সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন হয়ে গেল, তোরা যদি স্কুল টিচার হতে চাস সেখানেও ইংলিশ গ্রামারে তোরা এইসব পাবি, তোরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে পাবি। তো একেবারে এমন ভাবে শিখে নেয় যাতে সেই সময় জিনিসগুলো জাস্ট রিভাইজ দেওয়া হয়, প্রথম করে যে প্রথম থেকে শিখছি যেমনটা না হয়। দেখো 50 ইয়ার্স মানে কি? হ্যাঁ স্যার, এখানে ভীষণ কনফিউশন হয় আমাদের। ইয়ার্স যারা পড়াশোনা করেছে, ইয়ার্স কি হবে, ইয়ার্স কি হবে, উত্তর তো আমরা দেখতে পাচ্ছি, সেটা পরের কথা। তাহলে ইয়ার্স দেখে যেটা নর্মাল প্রথম সেন্স আছে প্লুরাল ভার্ব বসিয়ে দেবো, কিন্তু কি হবে? সিঙ্গুলার ভার্ব। এইটাই কেন 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 হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা কি, এটাকে কি বলতে পারি আমি, এইগুলোর মধ্যে আনতে পারি, ডিস্টেন্স, টাইম, সময়, টাইমের মধ্যে পড়ছে, কোনো টাইমের মধ্যে পড়ছে। তারপর 90 কিলোমিটার, সেটা একটা ডিস্টেন্স, এই কিলোমিটার্স এস দেখে আর কনফিউশন আমাদের আসবে না। কি বসাবো আমরা? ভার্ব সিঙ্গুলার বসাবো। তাহলে খুব ভালো মতো মনে রাখতে হবে, ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম এই সমস্ত ক্ষেত্রে আমরা এস দেখতে পাবো, কিন্তু আমরা ভার্ব কি বসাবো? সিঙ্গুলার। আচ্ছা, রুলস 30 দেখো, 30, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, আর কি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, কত কিছু। তাহলে কথা একটাই কথা, ভার্বের ফার্স্ট ফর্ম বা সিঙ্গুলার ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বের ফার্স্ট ফর্মটা সিঙ্গুলার নয়, সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব, একদম সিঙ্গুলার। আচ্ছা চলো, তাহলে এভরি ওয়ান, এই যে এভরি কথাটা যখনই থাকবে, যে এনি, এনি ওয়ান, এগুলো দেখে কিন্তু এগুলো মুখস্থ নয়, এগুলো দেখেই বোঝা যায়। যেমন এনিবডি মানে কোনো একজনকেই তো বলছি না, এনিবডি যদি ভালো করে যে এনিবডি, কেউ কি পারবে? এনিবডি তার মানে কোনো একজনকেই তো বলছি, তাহলে তো ভার্ব সিঙ্গুলার হবেই। তারপর এনি ওয়ান, এটাও তো তাই, এনি সিঙ্গুলারকেই তো বোঝায়, এনিথিং কিছু একটা, একটাই তো বোঝাচ্ছে, তাই না? তার নো বডি কেউ না, কেউ না মানে সেই কেউটাও কোনো একজনকেই বলা হচ্ছে, কেউ না। নো ওয়ান কোনো একজনও না। নাথিং না, না কিছুই না, সিঙ্গুলার। সামবডি মানে কোনো একজন, সামবডি কোনো একজন, সামওয়ান কোনো একজন, সামথিং কিছু একটা, কিছু একটা, একটাই তো বোঝাচ্ছে। এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকের মধ্যেও একজনই আসছে, প্রত্যেকে মানে প্রত্যেকে কেক পাবে, তার মানে এক একজন করে কেক পাবে, সবাই পাবে। তারপর এভরিথিং, এভরিথিং মানে সমস্ত কিছু, তাহলে সমস্ত কিছু যখন হয়ে যাবে তখন একটাই তো হবে, সমস্ত কিছু মানেও একটা। তো এগুলো আমাদের সেভাবে মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে জাস্ট সেন্স বুঝতে পারছি এগুলো সব সিঙ্গুলার, তাহলে ভার্ব কি বসবে? সিঙ্গুলার। তাহলে এভরিওয়ান উইস আছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? এভরিওয়ানকে যদি আমি সিঙ্গুলার সাবজেক্ট বলি, তাই না, তাহলে ভার্বকে সিঙ্গুলার বানাতে হবে, ভার্বের ফার্স্ট ফর্মকে যদি সিঙ্গুলার বানাতে হয় কি করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে কি হয়ে গেল? উইসেস। সামথিং, তাই না, সামথিং, বি ভার্ব দিয়েছে, বি ভার্ব দিলে তার চিন্তাই নেই, ইজ বসিয়ে দেবো। যদি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে ওয়াজ বসিয়ে দেবো, যদি হ্যাভ হ্যাজ থাকে হ্যাজ বসিয়ে দেবো। হ্যাঁ, আর পাস্ট টেন্স থাকলে তো কোনো ব্যাপারই না, ভার্বের সেকেন্ড ফর্ম, ওখানে কোনো ঝামেলাই নেই। বুঝতে পেরেছি আমরা? আমাদের আজকের ক্লাস এখানেই কমপ্লিট হবে, ঠিক আছে? তো আমরা আজ অনেক কিছু শিখতে পারলাম তো, এই তো।
বাহ। Last year